হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে গল্প স্পর্শ পর্ব 3, রাইটার নাহিদা ইসলাম। ইফাতের কথা শুনেই স্পষ্ট বুঝতে পারছে নেশা করে এসেছে। মুখ থেকে খুব বাজে গন্ধ আছে। ব্যাপারটা বুঝতে পেরে অতসী কোনো রকমে উঠিয়ে বিছানায় নিয়ে শুয়ে দেয়। অতসী শুয়ে দিয়ে আসতে নিলে ওর হাতে ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে যায়। থাকো না আমার সাথে প্লিজ। আমি গেলাম না। ইফাজের পাশে বসলাম। ইফাজ ইফাজের আমার হাতটা ওর বুকের মাঝে নিয়ে শুয়ে আছে। মনে মনে ভাবলাম, এইরকম ছোট ছোট ভালোবাসার অধিকারী আমি হতাম যদি না আমার স্বামী ইফাজ না থাকতো। এসব ভাবতে ভাবতে চোখ বন্ধ করতেই রাজ্যের ঘুম চোখে তার ভর করলো। দরজা কেউ ভেঙে ফেলেছে এমন শব্দে ঘুম থেকে উঠতেই দেখলাম ইফাজ আমার হাতটা আগের ন্যায় ধরে আছে। আমি আস্তে করে সারিয়ে দ্রুত গিয়ে দরজা খুললাম। দরজা খুলতে দেখলাম ইফাজের মা। এত বেলা করে ঘুম থেকে উঠলে এ বাড়িতে নয়, বাবার বাড়ি চলে যাও। মা, কালকে রাতে আপনার ছেলে আসতে দেরি করেছিল তো তাই। ব্যাস, অনেক শুনেছি এসব। আমি বলছিলাম না ইফাজ আসলে আমাকে ডাকবে। সরি মা, মনে ছিল না। কিচেনে আসো, রান্না করবে। জি মা, আসছি বলেই ফ্রেশ হয়ে নিলাম। রাতে আমার মনে ছিল না মাকে ইফাজ এসেছে এই কথাটা বলার, কিন্তু আমি চাচ্ছিলাম না ইফাজকে ছেড়ে যেতে। নিচে যেতে দেখলাম সবাই বসে গল্প করছে। আমি ওদিকে না গিয়ে সোজা কিচেনে ঢুকলাম। আমাকে দেখেই কাজের লোকটা মুখখানা মলিন করে বলল, আরে নতুন বউ, তুমি কিচেনে এসেছো কেন? মা বলছে তাই। তানিয়া খালাম্মা বলছে আপনাকে কিচেনে আসার জন্য। উনি তো কখনো কিচেনে আসে না। তাহলে আপনাকে বললো কেন? আপনার নাম কি আপু? আপামনি, আমার নাম রানু। আমাকে আপনি করে কেন সম্বোধন করছেন কেন? আপনি আমার থেকে অনেক বড়। আমাকে তুই অথবা নাম দিয়ে ডাকতে পারেন। ঠিক আছে, তাহলে দেন আমি রান্না করি। আপনি সরে দাঁড়ান, আমাকে হেল্প করুন। তুমি দাঁড়াও, দেখো আমি কিভাবে নাস্তা বানাই। আমি একটা হাসি দিয়ে রানুকে সরিয়ে দিয়ে নাস্তা বানানো শুরু করলাম। নাস্তা বানানো শেষ করে কিচেন থেকে বের হতেই দেখলাম ইফাজের ফুপি আর মা বসে আছে। আমাকে দেখেই ফুপি বলে উঠল, কী গো, রান্নাবান্না কিছু পারো নাকি এমনি কিচেনে সংসেজে দাঁড়িয়ে থাকতে গেছো? আমি মুখে হাসি টেনে বললাম, আপনার যেমন মনে হয় ফুপি। কথাটা বলে আর দাঁড়ালাম না, সোজা রুমে চলে এলাম। রুমে গিয়ে দেখলাম ইফাজ এখনও ঘুমাচ্ছে। বেলা তো অনেক হয়েছে, তাই ডাকতে গেলাম। কিন্তু কয়েকবার ডাকার পরও যখন উঠছে না, তখন হাত ধরে হালকা করে টান দিয়ে ডাকলাম, এই যে শুনছেন, বেলা হয়েছে অনেক। ইফাজ আমার হাতটা হ্যাঁচকা টান দিয়ে ছাড়িয়ে নিল। কী ব্যাপার, তুমি আমাকে স্পর্শ করেছো কেন? অনেকক্ষণ ডাকলাম ওঠোনি তাই। শোনো, আমাকে শোয়ার পর ঠোকনা অজুহাত দেবে না। কোনো ইন্টারেস্ট নেই আপনার প্রতি। ওহ হ্যালো, নিজেকে আয়নায় দেখেছো? হ্যাঁ, আমি দেখতে খারাপ। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? কোনো এক নায়িকা দেখে বিয়ে করতে পারতেন। তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। ইফাজ টাওয়ালটা নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। আমি আমার নিচে গেলাম। সবার নাস্তা টেবিলে রেডি করে টেবিলে রাখলাম। রূপার রিমি আপু এসেছে, সাথে তাদের হাজব্যান্ডও। রূপা আপু চেয়ার টেনে বসতে বসতে বলল, অতসী নাস্তা বানিয়েছো নাকি? হ্যাঁ আপু। যাক, ভাইয়ের বউয়ের হাতে রান্না খাওয়ার ইচ্ছাটা আজ পূরণ হলো। তা আমার ভাইটাকে দেখছি না তো। ইফাজ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, এ আপু, চলে এসেছি। আর একটু লেট করে উঠলে তো আমাদের দেখতে পেতি না। কেন, আজকেই চলে যাবি নাকি? হ্যাঁ, তোর দুলাভাইয়ের ছুটি শেষ। এখান থেকে গিয়ে অফিস জয়েন করতে হবে। ভাইয়া চলে যাক, তুই থাক। না, তা হয় না। তুই অতসীকে নিয়ে আমাদের বাসায় কবে বেড়াতে যাচ্ছিস তা বল। কথাটা শুনে ইফাজ ফোন নিয়ে চলে গেল। কথাটা শোনার সাথে সাথে বেশ ব্যস্ত হয়ে পড়ে ইফাজ। হয়তো চায় না সবার সামনে অতসীকে আবার একগাদা অপমান করুক।
সবাই খাওয়া শেষ করে চলে গেল। কি অদ্ভুত, অতসীকে কেউ একবার বললো না খাওয়ার কথা। বাবার কথা মনে পড়ে গেল। অতসী বাবা 3 মেয়েকে রেখে একটা দানাও মুখে তুলতো না। রোজ কলেজে যাওয়ার আগে বাবার সাথে বসে খেত। অতসী যদি কখনো রাগ করে থাকতো তাহলে বাবা বাচ্চাদের মতো অনেক গল্প বলে রাগ ভাঙাতো। আর আজ 2 দিন হলো বাবার কণ্ঠটা শুনতে পারিনি। আমি একটা প্লেটে খাবার নিয়ে এলাম। খাবারটুকু মুখে দিতেই বাবার কথা মনে হলো। কান্না পাচ্ছে খুব। তাই ভয়ে ভয়ে গিয়ে ইফাসের মাকে বললাম, মা ফোনটা একটু দিবেন, বাবাকে কল দেব। উনি আমার দিকে না তাকিয়ে উত্তর দিলেন, একটু পর তোমার বোনেরা আসবে, তখন তো বাসায় যাবে, বাসায় গিয়ে না হয় বাবাকে দেখবে। কথাটাতে স্পষ্ট বুঝলাম উনি ফোন দেবে না। তাই চলে আসলাম। মনে মনে কষ্টের পরিবর্তে না আনন্দ লাগছে, কারণ আমি আজকে বাসায় যেতে লাগবো। দুপুরের আগে সব রান্না শেষ করে ফেললাম। গোসল সেরে নেভি ব্লু একটা শাড়ি পরে নিলাম। ইফাস সকালে নাস্তা করে অফিসে গিয়েছে, তারপর এখনও ফেরেনি। হাতে ফোন নাই বলে অপর সময়টা দীর্ঘ হলো। ফোন থাকলে তো জানতে পারতাম আমার বোনেরা কোথায় আছে। এই কদিন এই বাসায় আমার দম বন্ধ হয়ে আসছে। আজকে বাসায় যেতে পারবো এটা মনে হচ্ছে আমি জেলখানা থেকে ছাড়া পাচ্ছি। বাইরে গিয়ে মন ভরে নিঃশ্বাস নেব। কিছুক্ষণের মধ্যেই আমার বোনেরা চলে এসেছে। শিমু নীলু আমাকে দেখে জড়িয়ে ধরেছে, সাথে আমার এক চাচা এসেছে। সবার সাথে কৌশল বিনিময় করার পর ওদেরকে খাবার দিলাম। শিমু নীলুকে নিয়ে আমি উপরে এসে ব্যাগ গুছিয়ে নিচে নামলাম। আপু, তুই ইফাজ ভাইয়ার কাপড় নিলি না কেন? উনি মনে হয় আমার সাথে যাবে না। কেন যাবে না? আমরা দুজন আজকে ইফাজ ভাইয়াকে নিয়েই বাসায় যাব। নীল, অযথা জেদ করিস না। তানিয়া বেগম রুমে ঢুকতে ঢুকতে বলল, ইফাজকে কল দিলাম, তার নাকি আসতে 7টার মতো বেজে যাবে। এখন বাজে 3টা, তাই যেতে পারছে না। তোমরা তোমাদের বোনকে নিয়ে চলে যাও। আমরা একটু লেট করে হলেই ইফাজ ভাইয়াকে নিয়েই যাব। শিমু নীলুকে হাজার বলা সত্ত্বেও দুজন বসে বসে ওয়েট করছে। অতসী বসে আছে। অতসীকে কষ্ট দেয় এটা বিষয় না, কিন্তু আজকে যদি ইফাজ না যায় তাহলে শিমু নীলু খুব কষ্ট পাবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।